আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। দেখো, এখানে বলতেছে যে জ্যামিতি, জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব। ঠিক আছে, তাহলে ভূমির পরিমাপ থেকেই জ্যামিতি শব্দের উদ্ভব। খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস, তার গ্রন্থের নাম হচ্ছে এলিমেন্টস, যেটা 13 খণ্ডে বিভক্ত, জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন। কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। বর্তমান জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে। দেখো, আমরা প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে যেগুলো শিখবো সেটা হচ্ছে জ্যামিতির কিছু মৌলিক ধারণা, যেমন স্থান, তল, রেখা ও বিন্দু ইত্যাদি ব্যাখ্যা করতে পারবো। এরপরে হচ্ছে যে সরল রেখা, রেখা অংশ, রশ্মি মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো, কিভাবে পার্থক্য, মানে সরল রেখাটা কি জিনিস, রেখা অংশ কি জিনিস, বা রশ্মিটা কি। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোণগুলোর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো, সমান্তরাল সরলরেখা বর্ণনা করতে পারবো। দুইটি সমান্তরাল সরলরেখা ও একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণগুলো বর্ণনা করতে পারবো। তাহলে দুইটি সরলরেখাকে যখন একটা ছেদক দ্বারা ছেদ করে তখন কি কোণগুলো উৎপন্ন হয় সেটাও আমরা বর্ণনা করতে পারবো। বিভিন্ন ধরনের ত্রিভুজ, যেমন বাহুর ত্রিভুজ বা পণ্ডিত ত্রিভুজ, এটার প্রকারভেদ আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন ধরনের চতুর্ভুজ, ঠিক আছে, চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আয়ত্ত, বর্গ, রম্ব, সামান্তরিক, সেটাও আমরা এই অধ্যায়ে আমরা চিহ্নিত করতে পারবো। দেখো, প্রথমে হচ্ছে স্থান, তল, রেখা ও বিন্দু। পাশের একটা ছবি, এটার নাম হচ্ছে ইট। ঠিক আছে, ইটটি কিছু জায়গা দখল করে আছে, এমনি ভাবে প্রত্যেক বস্তু কিছু জায়গা দখল করে থাকে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও ব্রেড বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কি জিনিস? যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে, অর্থাৎ সলিড জিওমেট্রি। ঠিক আছে, এই ঘনবস্তু গুলো ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তার মাত্রা 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যেমন ইট, বই, মেজ, বক্স, কাঠের টুকরা ইত্যাদি। স্থান বলতে আমরা কোন নির্দিষ্ট আকারের বস্তুর যতটুকু জায়গা দখল করে তা বুঝি স্থান। এরপরে তাহলে আমরা স্থান বলতে বুঝি হচ্ছে কোন নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে। আবার বিভিন্ন বস্তুর উপরিভাগকে আমরা তল বলি, যে কোনো বস্তুর উপরিভাগের পৃষ্ঠকেই আমরা তল বলি। ঠিক আছে, বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে আমরা তলে ধারণা পাই, যেমন ইট, টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠা। তাহলে ইট কয়টি তল? ইটটি হচ্ছে 6টি পৃষ্ঠ আছে বা 6টি তল আছে। প্রত্যেকটি পৃষ্ঠ এক একটি তল নির্দেশ করে। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। এই ধার বা কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ। এরূপ 3টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। এই কোণগুলোতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যা শুধু অবস্থান আছে। এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থান আমাদের বিন্দু ধারণা দেয়। তাহলে যার শুধুমাত্র অবস্থান আছে সেটাই কিন্তু বিন্দু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নেই, শুধুমাত্র কি আছে? অবস্থান আছে। ঠিক আছে, পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজের ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। এই যে এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছি, যখন পেন্সিল এভাবে একটা ফোঁটা দেব এটা বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। বিন্দুর কেবল অবস্থান নির্দেশ করে। বিন্দু এ, বি, পি, কিউ এর ন্যায় একটি অক্ষর দ্বারা নির্দেশ করা যায়। ঠিক আছে, তাহলে বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র কি আছে? অবস্থান আছে। বিন্দুর কোনো মাত্রা নেই। ঠিক আছে, বিন্দু হচ্ছে 0D, অর্থাৎ শূন্য মাত্রিক। শূন্য মাত্রিক হচ্ছে বিন্দু। তাহলে আমরা বিন্দু কাকে বলে বলতে পারবো? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
বা বেদ নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এবার দেখো এই রেখা, রেখাংশ এবং রশ্মি। রেখা, রেখাংশ এবং রশ্মি। রেখা এটাকে বলা হচ্ছে লাইন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লাইন। এরপরে রেখা অংশ মানে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট, ঠিক আছে। লাইন সেগমেন্ট মানে হচ্ছে রেখাংশ, আর রে মানে রশ্মি, রে মানে রশ্মি। আজকে আমরা এই রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে আমরা জানব। দেখো কাগজের উপর এ ও বি দ্বারা নির্দেশিত দুইটি বিন্দু বিবেচনা করি। বিন্দু দুইটির উপর একটি স্কেল রেখে এ থেকে বি পর্যন্ত দাগ টানি। এ বি একটি সরল রেখার অংশের প্রতিরূপ, এ বি একটি রেখা অংশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেখা অংশ। রেখা অংশ থেকে উভয় দিকে একই বরাবর যত দূর খুশি বাড়ালে একটি সরল রেখার প্রতিরূপ পাওয়া যায়। রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু বা দৈর্ঘ্য নেই। রেখা অংশের নির্দিষ্ট প্রান্ত বিন্দু দৈর্ঘ্য আছে। তাহলে আমরা নিচে একটি আমাদের বক্স দেওয়া আছে, ঠিক আছে। এই বক্সটা আমরা যদি জানি তাহলে আমরা রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে কতটুকু পার্থক্য সেটা আমরা লক্ষ্য করতে পারবো। দেখো রেখা মানে একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, ঠিক আছে, বা রেখা, একটি রেখার প্রান্ত বিন্দু নেই। রেখা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এই রেখার এদিকেও যেতে পারবে, এদিকেও যেতে পারবে, তবে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এরা দুই দিকেই অসীম পর্যন্ত যেতে পারবে, সেটা হচ্ছে রেখা। এবার রেখা অংশ, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখা অংশে কি আছে? নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যাকে বলবো আমরা লাইন সেগমেন্ট, ঠিক আছে। লাইন সেগমেন্ট, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর রেখা অংশে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং রেখা অংশের দুইটা প্রান্ত বিন্দু আছে। দেখো রেখা কিন্তু প্রান্ত বিন্দুই নেই, আর রেখা অংশের দুইটা প্রান্ত বিন্দু আছে। এরপরে দেখো রশ্মি, একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রশ্মি নির্দিষ্ট কি নেই? দৈর্ঘ্য নেই। রশ্মির প্রান্ত বিন্দু কিন্তু একটি, ঠিক আছে। রশ্মির প্রান্ত বিন্দু একটি, এরা একদিকে যেতে পারবে, একদিকে যেতে পারবে না। রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে একটি, রেখা অংশের প্রান্ত বিন্দু দুইটি, আর রেখার কোনো প্রান্ত বিন্দুই নেই। রশ্মি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, ঠিক আছে। রেখা অংশের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এটা হলো রেখা এবং রেখা অংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য, ঠিক আছে। বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা সদস্যত্ব। দেখো তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি কেবল সরলরেখা অঙ্কন করা যায়। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে কিন্তু দুইটা বিন্দুর মধ্যে একটা সরলরেখায় অঙ্কন করা যায়। এটাই বলা হচ্ছে। যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে সমরেখা বিন্দু বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা যেগুলো মুখস্থ করে রাখবে বা জেনে রাখবে, ঠিক আছে। যে যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাকে বলা হয় সমরেখা বিন্দু। একটি রেখা অংশের দৈর্ঘ্য তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। একটি রেখা অংশের দৈর্ঘ্য তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব, অর্থাৎ এটা দূরত্ব হবে। প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখা অংশের যে কোনো বিন্দুকে ওই রেখা অংশের অন্তস্থ বিন্দু বলা হয়। প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখা অংশের যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যেমন মাঝখানে হলে সেটা অন্তস্থ বিন্দু মানে ভেতরে, যেমন পি আর, এই পি আর এর অন্তস্থ বিন্দু হচ্ছে কিউ, ঠিক আছে। আবার এখানে দিতে পারো তোমরা এম হিসেবে দিতে পারো, আবার এখানে দিতে পারো এন হিসাবে, এগুলো হচ্ছে অন্তস্থ বিন্দু। একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পর ছেদ করতে পারে। যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলের অবস্থান করে। তাহলে আমরা এই যে অপশন গুলো করলাম 1 থেকে 6 পর্যন্ত, প্রত্যেকটা অপশনই কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের স্পিড একাডেমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ক্যালকুলেট ভর্তি পরীক্ষার তথ্য বাংলা ফেসবুক গ্রুপ লক্ষ্য রাখো।